হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। বলো তোমাদের কেমন লাগছে ক্লাস, কেমনভাবে তোমরা অঙ্ক শিখতে পারছো? তো 1000 ম্যাথ প্র্যাকটিস ক্লাস তোমরা আশা করি প্রত্যেক দিন ফলো করছো। তো মিনিমাম উইকলি 3টে ক্লাস অথবা 2টো ক্লাস তো আসছেই, এবং তার সঙ্গে কখনো কখনো 4টে ক্লাসও আসতে পারে। ঠিক আছে? তো এবার ক্রমশ আমি কী করবো না, কোশ্চেন্স সংখ্যা বাড়াবো এবং তার সঙ্গে সলিউশনের স্পিডও বাড়াবো। ঠিক আছে? তো আমি এতদিন দেখছিলাম যে তোমরা আমার পড়ানোর স্টাইলের সঙ্গে ঠিকঠাক নিজেকে খাপ খাওয়াতে পারছো কি না, এবং আমি দেখেছি যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো। তো এবার আর কোনো অসুবিধা নেই। তো দেখো, তোমরা লাস্ট 3টে ক্লাসে এমন কিছু কিছু অঙ্ক নিশ্চয়ই শিখেছো যেগুলো তোমাদের অনেক দিন ধরে অনেক ধরনের প্রবলেম তোমরা ফেস করছিলে। ঠিক আছে? তো আশা করি সেই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম অঙ্ক। আচ্ছা, আজকের ক্লাসের প্রথম অঙ্ক কী বলা হয়েছে না, 729 মিলি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। খুব ভালো কথা। আরও কী পরিমাণ জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে? ঠিক আছে? তাহলে দেখো, আমার এখানে কী কী কিসের কিসের অনুপাত আছে না, মিল্ক আর ওয়াটার। তাহলে মিল্ক আর ওয়াটারের অনুপাত ছিল 7:2। খুব ভালো কথা। আর কী মেশানো হয়েছে না, জল মেশানো হয়েছে, এবং জল মেশানোর ফলে দুধ জলের অনুপাত হচ্ছে 7:3। তাহলে আলটিমেট দেখো, এখানে মিল্ক কিন্তু সেমই আছে, তাহলে যেটা মেশানো হয়নি তার প্রপোর্শন কিন্তু সেমই আছে। আগেও ছিল তার ভ্যালু 7 এবং এখনও তার ভ্যালু আছে 7। ঠিক আছে? তাহলে মিল্কে চেঞ্জ হয়নি, তার মানে এটাই আমার দরকার, যেটা মেশানো হয়নি সেটা যেন চেঞ্জ না হয়, এবং সেটা হয়েছেও। তাই আমার এখানে অন্য আর কিছু করার দরকার নেই। দেখতে পাচ্ছি 2 ইউনিট ছিল ওয়াটার, এখনও যে 3 ইউনিট ওয়াটার, তাহলে ইনক্রিজ হয়েছে 1 ইউনিট, ইনক্রিজ হয়েছে 1 ইউনিট, আর সেই 1 ইউনিটের ভ্যালুই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 7 + 2 ছিল টোটাল 9 ইউনিট, আর 9 ইউনিটের ভ্যালু বলা ছিল কত, 729। 9 ইউনিটে কত ভ্যালু বলা ছিল না, 729। আর 9কে কত গুণ করলে 729 হয়? তোমরা দাদা 81 গুণ করলে, 81 গুণ করলে। তাহলে আমার নির্ণয় করতে হবে কত, 9-এর ভ্যালু হচ্ছে কত, 729। নাহলে 1-এর ভ্যালু কত হবে, আমরা 81 বলবো, কারণ 9কে 81 গুণ করলে 729 পাচ্ছি, তার মানে 1-এর ভ্যালু বলবো 729/9। আর সেই 1-এর ভ্যালু আমরা জানতে চেয়েছে, তার মানে 81 মিলিলিটার, 81 মিলিলিটার কী করা হয়েছিল না, ওয়াটার অ্যাড করা হয়েছিল। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। কী বলা হয়েছে, 17:18 এবং 10:11 এই দুই অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তম? আমরা সবাই জানি যে 17:18 একে আমরা লিখতে পারি 17/18 লিখতে পারি, আর 10:11 একে আমরা কি লিখতে পারি না, 10/11 লিখতে পারি। এবার এই দুটি ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট নির্ণয় করতে হবে। আমরা জানি যে ভগ্নাংশের মধ্যে বড় ছোট নির্ণয় করতে গেলে আমাকে কী করতে হয়, জাস্ট আমাকে ক্রস মাল্টিপ্লাই করতে হয়। ক্রস মাল্টিপ্লাই বলতে কীরকম বুঝি না, এই প্রথম ভগ্নাংশের লবে কে বসে আছে 17, আর দ্বিতীয় ভগ্নাংশের হরে কে বসে আছে 11। তাহলে লব ইন্টু হর, এখানেও লব ইন্টু হর করো। তাহলে লব ইন্টু হর, 17 × 11 করলে কত হয়, 1 + 7 8, তার মানে হচ্ছে 187। আর 18 × 10 করলে কত হয়, 180। এবার বলো 180 বড় না 187 বড়? অবভিয়াসলি 187 বড়, তার মানে 17/18 বা 17:18 এই অনুপাতটি হবে বৃহত্তম। আমাকে বৃহত্তম নির্ণয় করতে বলেছে, তার মানে 17:18, অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। ক্ষুদ্রতম বললে কাকে বলবো না, 10/11। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 61-এ বলা হয়েছে 81কে এমন 3 ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ, দ্বিতীয় ভাগের 1/3 অংশ ও তৃতীয় ভাগের 1/4 অংশ সমান হয়। তাহলে দেখো, আমায় কী বলা হয়েছে না, 81কে 3টে পার্টে ভাগ করা হয়েছে। 81কে 3টে পার্টে ভাগ করা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পার্ট। আর বলা হয়েছে ফার্স্ট পার্টের কত না, হাফ। তার মানে ফার্স্ট পার্ট বাই 2 ইজ ইকুয়াল টু সেকেন্ড পার্ট বাই 3 ইজ ইকুয়াল টু থার্ড পার্ট বাই 4। এটা কী হবে, সমান হবে। তাহলে যদি এরা সমান হয়, তাহলে আমরা বলেছিলাম, আমি আগের ক্লাসেই বুঝিয়েছিলাম যে এরা ইজ ইকুয়াল টু আমি কে ধরতে পারি, তাহলে ফার্স্ট পার্ট ইজ ইকুয়াল টু 2K, সেকেন্ড পার্ট ইজ ইকুয়াল টু 3K এবং থার্ড পার্ট ইজ ইকুয়াল টু 4K হবে। এবং সেখান থেকেই আমরা ফার্স্ট, সেকেন্ড আর থার্ড পার্টের কী পেয়ে যাবো না, রেশিও পেয়ে যাবো। কত না, এই যেটা নিচে বসেছি তাই হবে এদের রেশিও, মানে 2:3:4। কত হয়ে যাবে, 2:3:4। আর এর যোগফল কত, 4 আর 3 7 আর 2 9। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে, 81। তার মানে কত গুণ গো না, 9 গুণ। তার মানে নির্ণয় করতে হবে প্রত্যেকটা কত করে, 9 × 2 দ্যাট ইজ 18, 9 × 3 দ্যাট ইজ 27, আর 9 × 4 দ্যাট ইজ 36। তাহলে 18, 27, 36 অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 62-তে কী বলা হয়েছে না, 12 স্কোয়ার ইন্টু 14 স্কোয়ার ভাজিতক 16 স্কোয়ার। তাহলে দেখো, এই প্রশ্নটিতে কিছু নেই, ক্যালকুলেশন আছে খালি। তাহলে 12 স্কোয়ারকে আমি লিখতে পারি 12 × 12, আর 14 স্কোয়ারকে আমি লিখতে পারি 14 × 14, দ্যাটস ইট। বাই 16 স্কোয়ার মানে 16 × 16। তাহলে 12 × 12 মানে হচ্ছে 144, আর 16 × 9 করলে 144 হয়, 9 পেয়ে গেলাম। আর এখানে দেখো 14 থেকে আমি 2
চলে যাবে, আর এখান থেকে 14 থেকেও 2 চলে যাবে, তার মানে 16 থেকে আমি কী পারবো না 4 কাটতে পারবো, তাহলে এখানে পড়ে থাকবে 7, এখানে পড়ে থাকবে 7, তাহলে 9 × 49, 9 × 49/4, আর 9 × 49 করলে কত হবে না পাবো 9 81, আর এখানে 44, তাহলে 441/4, আর 441/4 মানে হচ্ছে 110 বার পুরোপুরি যাচ্ছে, তাহলে 110.25, অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। বলছি প্রথম 30টি অখণ্ড সংখ্যার ইংলিশ কি না ন্যাচারাল নাম্বার যোগফল কত? তার প্রথম 3টি মানে 1 থেকে শুরু করে 2, 3 এরকম করে 30টি, প্রথম 30টি সংখ্যার কী হবে না আমায় কী নির্ণয় করতে হবে না যোগফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে 30th টার্ম অবধি, ওকে। তাহলে আমরা জানি যে 1 থেকে শুরু করে যে পরপর সংখ্যাগুলির যোগফল যদি আমরা নির্ণয় করতে হয়, তাহলে তার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে n × n+1, n × n+1/2। তাহলে এখানে n কত আছে গো, এনের ভ্যালু কত? তুমি বলতে এনের ভ্যালু হচ্ছে 30, এনের ভ্যালু কত 30টা সংখ্যা আছে, আর n+1 মানে 31, আর /2 করে দাও, ব্যাস। তাহলে 30 আর 2 কাটাকুটি হয়ে গেলে কত পুরো রইলো এখানে 15 পুরো রইলো, তাহলে 15 × 31, তাহলে 31কে আমরা কী ভাবতে পারি 30 + 1, তার মানে 15 × 30, দ্যাট ইজ 450 + 15, তাহলে 450 + 15 মানে হচ্ছে কত না 465 হয়ে যাবে আমার প্রশ্নের সঠিক সমাধান, অপশান নাম্বার ডি। তাহলে ডি হয়ে গেল কারেক্ট আনসার। চলে যে পরের প্রশ্ন, বলেছে একটি সংখ্যার 1/5 2/9 3/4 অংশ 249.6 হলে সংখ্যাটির 50% কত? তাহলে একটি সংখ্যাটিকে আমি এন ধরতে পারি, ঠিক আছে? এনের কত বলা হয়েছে না 1/5, তার কত বলা হয়েছে 2/9, তার কত বলা হয়েছে 3/4, ইজিক্যাল টু কত বলা হয়েছে 249.6। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, একদম 3 3 9, এখানে 2 কাটাকুটি হলো, তাহলে দেখো 5 আর 2 কত গুণ করলে 10, আর সেই 10 কী করবে এবারে গেলে গুণ হবে, এবং গুণ হলে কী হবে এই দশমিকটি উঠে যাবে। তাহলে এনের ভ্যালু কত হলো, এনের ভ্যালু হলো 2496 ইন্টু এই 10-এর জন্য দশমিকটি সরে গেল এবং ইন্টু 3। আমার নির্ণয় করতে হবে এনের 50%, তাহলে 50% অফ এন আমাকে নির্ণয় করতে হবে, তাহলে 50% অফ এন মানে হচ্ছে কি এর হাফ, তাহলে 2496-এর অর্ধেক করলে কত পাবো 2496-এর অর্ধেক মানে হচ্ছে 12, 2 × 24, আর এখানে 12 48, 1248 ইন্টু 3, তাই তো? তাহলে আমরা পাচ্ছি এখানে কত, তাহলে লাস্টে দুটো 4 পাচ্ছি, আর লাস্টে 4 একমাত্র অপশান সিতেই আছে, আর দেখতে পাচ্ছি কত 3, এখানে হচ্ছে 4 মানে 36 থেকে 37, 3744, একদম কারেক্ট আনসার। তো অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন। এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ এবং বি একত্র এই কাজ 8 দিনে সমাপ্ত করে, আচ্ছা বি একা কতদিনের কাজটি সমাপ্ত হচ্ছে, বি হবে এটা বি, এটা 8 নয় বি একই কাজটি কতদিনে সমাধান করতে পারবে, সমাপ্ত করতে পারবে। তাহলে এ করতে পারছে কতদিনে 12 দিনে, এ এবং বি একত্রে করছে কতদিনে 8 দিনে। তো এই প্রশ্নের সমাধান আমি লাস্ট ক্লাসে একদম অ্যাজ ইট ইজ প্রশ্ন ছিল, তোমরা আশা করি এই প্রশ্নটা এখন খুব সহজে ফর্মুলা দিয়ে করতে পারবে। আমাকে বি একা নির্ণয় করতে বলেছে, তার মানে কী করবো না 12 × 8 ডাইরেক্ট ফর্মুলা, 12 - 8 দ্যাট ইজ 4, তাই তো? তার মানে 4 2 8 আর 12 2 24, তার মানে 24 দিনে হবে। সেগুলো কিছু নয়, এগুলো অপশানগুলো দুবার করে লেখা হয়েছে, 24 দিন, অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? ওয়াই এর 56% 182 হলে ওয়াই এর মান কত? তাহলে ওয়াই এর 56% মানে হচ্ছে ওয়াই ইন্টু 56/100, ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, ইজিক্যাল টু কত না 182, তাই তো? আমাকে ওয়াই মান নির্ণয় করতে হবে, তাহলে বলো ওয়াই মান কত হবে? তোমরা 182 × 100/56, ব্যাস। কাটাকুটি যাবে, অবশ্যই যাবে, দেখতে পাচ্ছি এখানে 56 28 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 28 দিয়ে, আচ্ছা 4 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে অবশ্যই যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, তার মানে 4 দিয়ে যাচ্ছে মানে আমি এখানে দেখতে পাচ্ছি, আর দিয়ে এখানে যাচ্ছে 25, 4কে দিয়ে 4 14 56, 14 দিয়ে এখানে কাটাকুটি যাচ্ছে একদম, 14 কে 42 13, তার মানে 13 × 25, 13 × 25 করলে কত হয় 5 × 65, আর 65 × 5 মানে হচ্ছে 325, তার মানে অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। এছাড়াও আমি কী করতাম, ইউনিট ডিজিট দিয়ে করতাম। আমি দেখতে পাচ্ছি এখানে উপরে কী দেখছি 3 আর 5, তার মানে 5 আছে, আর 5-এর সঙ্গে যদি আমি কোনো অড নাম্বারকে গুণ করি তাহলে 5 হবে ইউনিট ডিজিট, তার মানে অপশান ডি হবে প্রশ্নের সঠিক আনসার, গুণ করারও দরকার ছিল না। চলে যাই নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 67-এ বলা হয়েছে 2055 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 2055 whether this number is divisible by 27 or not,
2055 কি 27 দ্বারা পুরোপুরি বিভাজ্য সেটা আমাকে আগে চেক করতে হবে। তাহলে ভাগ করে দেখি, দেখতে পাচ্ছি 27 মানে হচ্ছে এখানে 7 বার পুরোপুরি যাচ্ছে, কত 189। তাহলে পরে দেখছে কত 6, এখানে পরে দেখছে কত 1 না 165, 27 6বার পুরোপুরি যাবে, তাই তো একদম ঠিক 162। তাহলে পড়ে থাকছে কত 3। তার মানে বলতে পারি যে যদি 2055 থেকে আমরা 3 মাইনাস করে দিই, মানে 2052 যদি থাকতো, তার মানে 2052 27 দিয়ে পুরোপুরি কী হতো না ভাগ যেত, কিন্তু এখানে 2055 আছে। কিন্তু আমার বলা হয়েছে কি না এর সঙ্গে কি যোগ করলে, আমাকে কি বিয়োগ করলে জিজ্ঞাসা করা হয়নি। যদি বিয়োগ করতো কত বিয়োগ করলে জিজ্ঞাসা করা হতো, তাহলে আমি বলতাম যে আনসার হবে 3। কিন্তু কত যোগ করতে হবে, যদি বলে কত যোগ করতে হবে, আমি কী করবো না এই 27 মানে কি ভাজক মাইনাস কী করে দেবো না ভাগশেষ করে দেবো, আর ভাজক মাইনাস ভাগশেষ কত হবে না 24 হয়ে যাবে কারেক্ট আনসার। তার মানে 2055 সঙ্গে যদি 24 আমি আরও অ্যাড করে দিই, তাহলে সেই সংখ্যাটি 27 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্নে। দারুণ একটি প্রশ্ন, যদি a প্লাস বি ইজ ইকাল টু সি প্লাস ডি হয় এবং a প্লাস ডি গ্রেটার দ্যান বি প্লাস সি হয়, তবে নিচের কোনটি নিশ্চিতভাবে ভুল, নিচের এই 4টে অপশনের মধ্যে কোনটি একদমই ঠিক হতে পারে না, সেটি আমাকে বলতে হবে। তাহলে দেখো আমাকে বলা হয়েছে যে a প্লাস বি ইজ ইকাল টু সি প্লাস ডি, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এবার এরকম আমি একটা কি ধরে নিই, এরকম একটা আমি নাম্বার ধরে নিই, যেরকম আমি ধরলাম যে ধরো তোমাকে বললাম সাপোজ 8, ধরো একটা সংখ্যা 8, তুমি বলতে পারো দাদা 5 + 3 8 হতে পারে, আর কী হতে পারে না 2 + 6 8 হতে পারে, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক হতেই পারে। তাহলে আর কী হতে পারে, তুমি বলতে 5 + 3 2 + 6 আমি লিখলাম, কিন্তু আমাকে নেক্সট ক্রাইটেরিয়া তো ফুলফিল করতে হবে যে a প্লাস ডি গ্রেটার দ্যান বি প্লাস সি, অবশ্যই করতে হবে। আচ্ছা এখানে আর কী কী গল্প হতে পারে সেটাও বলে দিই। 5 + 3 = 2 + 6, আর কি লিখতে পারি 3 + 5 = 2 + 6। আমি কী করছি না কম্বিনেশন করছি, কী কী কম্বিনেশন হতে পারে, আর কি বলতে পারি না 5 + 3 = 6 + 2, আর 3 + 5 = 6 + 2, ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার দেখো আর কি বলতে পারি, আমরা 2 + 6 এদিকে আনতে পারি, মানে 6 + 2 = কী লিখতে পারি 3 + 5, ঠিক আছে। এবং এটাও লিখতে পারি যে 2 + 6 = কি না 3 + 5। আর কি বলতে পারি না 5 + 2 + 6 5, হ্যাঁ আর কিছু বলতে পারি না, কারণ আমরা অলরেডি দিকে চেঞ্জ করে, হ্যাঁ এই দিকটা চেঞ্জ করতে হবে। তাহলে বলতে পারি 6 + 2 = 5 + 3, আর এখানে 6 + 2 = 3 + 5। এবার বলো তাহলে এই এতগুলো কম্বিনেশন হতে পারে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা কম্বিনেশন হতে পারে, যেহেতু 4টে নাম্বার আছে, তাই তো। তাহলে এই 8টে কম্বিনেশন আমি সাজাতে পারি a প্লাস বি = সি প্লাস ডি এই আকারে। এবার আমার দেখতে হবে নেক্সট শর্ত কী বলা হয়েছে না a প্লাস ডি গ্রেটার দ্যান বি প্লাস সি, a প্লাস ডি হবে গ্রেটার দ্যান বি প্লাস সি। তাহলে যদি a 5 হয়, বি হবে 3, সি হবে 2 এবং ডি হবে 6, আমার লেখা অনুযায়ী এটা বুঝতে পারছি, ফার্স্ট অপশন দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি a প্লাস ডি মানে কত 5 + 6, 5 + 6 কত হচ্ছে 11, আর বি প্লাস সি দ্যাট ইজ 3 + 2 হচ্ছে কি a প্লাস ডি গ্রেটার দ্যান বি প্লাস সি, অবভিয়াসলি হচ্ছে। 5 + 6 কত 11 এবং 3 + 2 কত 3 + 2 কত 5, তার মানে 11 অবশ্যই গ্রেটার দ্যান 5, তার মানে a প্লাস ডি গ্রেটার দ্যান বি প্লাস সি হচ্ছে, তার মানে এই কম্বিনেশনটি হতে পারে। নেক্সট ওয়ান 3 + 5 = 2 + 6, তার মানে এখানে a প্লাস ডি কত হবে 3 + 6 9, 3 + 6 9 এবং এখানে 5 + 2 কত 7, তার মানে এটিও হতে পারে, এটিও হতে পারে, অবশ্যই হতে পারে, বলবে হ্যাঁ একদম হতে পারে। নেক্সট ওয়ান 5 + 3 = 6 + 2, 5 + 3 = 6 + 2, এখানে কি সেই কন্ডিশন মানে a প্লাস ডি গ্রেটার দ্যান বি প্লাস সি, এটি কি ফলো করছে, দেখো ফলো করছে কি না। 5 + 3 গ্রেটার দ্যান 6 + 2 মানে 5 + 2 7 আর 3 + 6 9, না এখানে ফলো করছে না। সিমিলারলি এখানে দেখো 3 + 5 = 6/2, 3 + 2 5, 5 + 6 11, এখানেও ফলো করছে না। 6 + 2 = 3 + 5, তাহলে এখানে কি ফলো করছে 6 + 5 11, 3 + 2 কত 5, তার মানে কি এখানেও 11 গ্রেটার দ্যান 5, এখানেও 11 গ্রেটার দ্যান 5, তার মানে কি এই যে কম্বিনেশনটা এই পার্টটি এবং এই পার্টটি কি মোস্টলি সেম, ঠিক আছে, আমি এটাও ফলো করছে, ওকে এটিও ফলো করছে। সিমিলারলি 2 + 6 দেখো 2 + 5 7, 6 + 3 9, তার মানে না এটাই ফলো করছে না। 6 + 2 5 + 3, 6 + 2 5 + 3 6 + 3 9, 5 + 2 কত 7, তার মানে এটিও ফলো করছে।
আর এখানে দেখো 6 + 2 মানে 6 + 5 11, 3 + 2 কত 5, তার মানে এটিও ফলো করছে। তাহলে এই সব কটা আমার ফলো করছে, তাহলে যেগুলো ফলো করছে না সেগুলোকে আমি কী করতে পারি, ক্যান্সেল আউট করতে পারি। তাহলে দেখো এটি ফলো করছিল না, আমি একে অমিট করে দিলাম, এও ফলো করছিল না, একেও আমি অমিট করে দিলাম, ঠিক আছে। আর কি ফলো করছিল না, এও ফলো করছিল না, তাহলে একেও আমি কী করলাম, অমিট করে দিলাম। তাহলে 1 2 3 4 5 এই 5টা কী হচ্ছে না কম্বিনেশন পাচ্ছি যেখানে ফলো করছে। এবার এই 5টা কম্বিনেশন থেকেই আমাকে আনসার বলতে হবে যে কোনটা হতে পারে আমার কারেক্ট আনসার, কোনটা হতে পারে আমার কারেক্ট আনসার। এবার তোমরাই আমাকে বলো কোনটা কারেক্ট আনসার হতে পারে। কী করে বলবো, আমাকে বলা হয়েছে যে বি গ্রেটার দেন, আমাকে চেক করে দেখতে হবে যে বি গ্রেটার দেন কি সবসময় সত্য হচ্ছে, বলছে নিশ্চিতভাবে ভুল, কোনটা একদম ঠিক নয়, ঠিক আছে। তাহলে বি গ্রেটার দেন দেখি, বি কোথায়, এখানে দেখতে পাচ্ছি বি 3, এখানে দেখতে পাচ্ছি সি হচ্ছে কত 2, তার মানে বি গ্রেটার দেন ডি বলেছে, সরি বি গ্রেটার দেন ডি বলেছে। তাহলে এখানে হচ্ছে বি 3 এবং ডি হচ্ছে 6, তার মানে এখানে বি লেস দেন ডি, তার মানে প্রথম শর্ত এই প্রথম কম্বিনেশন ফুলফিল হচ্ছে না। নেক্সট ওয়ানে দেখতে পাচ্ছি বি লেস দ্যান ডি, 5 আর 6 দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি 2 আর এখানে 5, তার মানে বি লেস দ্যান ডি। ওকে, সিমিলারলি এখানে কি দেখতে পাচ্ছি 2 আর এখানে 3, তার মানে বি লেস দ্যান ডি। ওকে, এখানে 2 এখানে 5, তার মানে বি লেস দ্যান ডি। তার প্রত্যেকটা ক্ষেত্রে বি লেস দ্যান ডি হচ্ছে, এখানে বি গ্রেটার দ্যান ডি বলেছে, মানে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার, এটাই হচ্ছে নিশ্চিত ভুল, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। তাহলে মানে অপশান এই হবে আমার কারেক্ট আনসার। কিন্তু এ গ্রেটার দ্যান সি এবার দেখে নিই বাকিগুলো চেক করে, এ গ্রেটার দ্যান সি হচ্ছে কি দেখি 5, এখানে সি 2 হচ্ছে, হতে পারে, তার মানে একটা কম্বিনেশনে ফুলফিল করছে মানে সেটা হতে পারে, হওয়ার চান্স আছে, প্রবলিটি আছে, তার মানে অবশ্যই এটা আনসার হতে পারে, নিশ্চিতভাবে ভুল আমি বলতেই পারি না। এ গ্রেটার দ্যান বি দেখতে পাচ্ছি, এ গ্রেটার দ্যান বি 5 গ্রেটার দ্যান 3, তার মানে দেখো এটিও হচ্ছে। সি গ্রেটার দ্যান ডি, সি গ্রেটার দ্যান ডি, সি গ্রেটার দ্যান ডি দেখতে পাচ্ছি কি, সি গ্রেটার দ্যান ডি, সি গ্রেটার দ্যান ডি, সি মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো সি গ্রেটার দ্যান ডি, 5 গ্রেটার দ্যান 3, ঠিক আছে। আবার দেখো এখানে আর কোথায় ছিল 6 + 2 ছিল কোনো একটা জায়গায়, না, তাহলে বি গ্রেটার দ্যান ডি আমি একটা জায়গায় দেখতে পাচ্ছি, সরি সি গ্রেটার দ্যান ডি আমি একটি জায়গায় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই কম্বিনেশনে 5 গ্রেটার দ্যান 3, তার মানে এটিও হতে পারে। তার মানে এই তিনটি অপশানে কি কখনো কখনো ফুলফিল করছে, একমাত্র বি গ্রেটার দ্যান ডি এই শর্তটি কখনোই ফুলফিল করছে না, তার মানে এটাই হবে কারেক্ট আনসার। তো প্রত্যেক আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটি, খুবই অসাধারণ একটি প্রশ্ন, লজিক্যালি না বুঝতে পারলে কিন্তু এই ধরনের প্রশ্নের সমাধান করা কিন্তু একদমই সম্ভব নয়। চলে যাই পরের প্রশ্নে। 863 টাকায় একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হয়, তাহলে লাভ সমান ক্ষতি, লাভ সমান কী বলা হয়েছে ক্ষতি। তাহলে শার্টটির ক্রয় মূল্য কত, শার্টটির ক্রয় মূল্য কত হবে। তাহলে দেখো আমরা যখন এই শর্ত দেখবো যে লাভ সমান ক্ষতি, ঠিক আছে, দুটি বিক্রয় মূল্য দেওয়া থাকবে এবং লাভ সমান যদি ক্ষতি থাকে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এখান থেকে আমি লাভ বা ক্ষতির পরিমাণ, লাভ অথবা ক্ষতির পরিমাণ আমি কী করে পাবো না 863 প্রথম ক্রয় মূল্য SP1 মাইনাস 631 নেক্সট ক্রয় মূল্য SP1 মাইনাস SP2 বাই 2 করে। ওকে, তাহলে এবার দেখো এদের বিয়োগফল কত হচ্ছে বাই 2 করে, 1 থেকে 3 2 আর 232/2 মানে হচ্ছে কত 116, তাহলে 116 হয়ে যাবে আমার লাভ বা ক্ষতির পরিমাণ। তাহলে আমার নির্ণয় করতে হবে কি ক্রয় মূল্য কত, তাহলে আমি দেখতে পাচ্ছি 823 টাকায় 63 টাকায় বিক্রি করে কী হয়েছিল না লাভ হয়েছিল। তাহলে আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে যদি আমরা কী করি লাভ বিয়োগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য কত হবে 863 মাইনাস 116 মানে লাস্টে ইউনিট কত পাবো 7 পাবো, একমাত্র 747ই দেখতে পাচ্ছি ইউনিটের ডিজিট কত আছে না 7 আছে, কারণ অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 70-তে কী বলা হয়েছে, যদি কোনো একটি আমানতের 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি ও সরল সুদের অন্তর 122 টাকা হয় তবে আমানতের পরিমাণ কত। তার মানে পরিষ্কার এখানে বুঝতে পারছি যে সিআই মাইনাস এসআই এর দেওয়া হয়েছে ভ্যালু কত বছরের না 2 বছরের, সিআই মাইনাস এসআই কত বলা হয়েছে না 122 টাকা, 122 টাকা। তাহলে নির্ণয় করতে হবে কি আমাকে আমানতের পরিমাণের প্রিন্সিপাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে সিআই মাইনাস এসআই ফর 2 ইয়ার্স আমি কী করে পাই না প্রিন্সিপাল ইন্টু কি না R/100 এর হোল স্কোয়ার করে, তাই তো। তার মানে 122-এর ভ্যালু হচ্ছে কত না P ইন্টু R/100, তাহলে R এর ভ্যালু কত বলা হয় 5%, আর 5/100 মানে হচ্ছে কত 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আমরা সবাই জানি কত 1/20, তার মানে P ইন্টু 1/20 ইন্টু 1/20। তাহলে এবার বলো এখান থেকে P এর ভ্যালু কত হবে, তাহলে P এর ভ্যালু হবে কত না 122, আর এখানে দেখতে পাচ্ছি 122 ইন্টু 20 ব্যাস, তার মানে 20 400, 4 ইন্টু 122 মানে হচ্ছে 4 22 88,
488 দুটো শূন্য, তাহলে 488 দুটো শূন্য কোথায় দেখতে পাচ্ছি? অপশান নাম্বার 1। তাহলে অপশান নাম্বার 1 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক সমাধান। তো চলে আসি পরের প্রশ্নে। ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। খুব ভালো কথা, 392কে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, করার দরকার হবে না। দেখো 2 দিয়ে আমি যদি একে ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি কত হচ্ছে না 19, এখানে 6, তার মানে 196। আর 196 আমরা জানি যে 14 স্কোয়ার, কার স্কোয়ার? 14 স্কোয়ার, তাই তো? তার মানে 196 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু সেই 2-এর জন্য এ 392 পূর্ণবর্গ সংখ্যা হতে পারছে না। যদি এর সঙ্গে আরেকটি 2 আমি গুণ করে দিই তাহলেই 2 স্কোয়ার হয়ে যাবে, এবং তাহলেই আমি বলতে পারবো যে 196 ইন্টু 2 এর হোল স্কোয়ার। কখন বলতে পারবো? যদি এখানেও আমরা 2 স্কোয়ার লিখতে পারি। তার মানে 392 এর সঙ্গে সবথেকে ছোট যে ধনাত্মক পূর্ণ সংখ্যাটি গুণ করতে হবে সেটি কত না 2, অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। খুব ভালো কথা, বলা হয়েছে 7 বছর পরে এই অনুপাতটি 6:7 হবে। আরও ভালো কথা, এর বর্তমান বয়স কত? তাহলে এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত কত বলা হয়েছে? 5:6। 7 বছর পরেই অনুপাতটি 6:7 গিয়ে দাঁড়াবে। তাহলে এখানেও 5 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত? 1, আর এখানেও ডিফারেন্স হচ্ছে 1। আমি বলেই দিচ্ছি আগের ক্লাসে যে যখনই বয়স সংক্রান্ত এই ধরনের প্রশ্ন থাকবে আমায় কী দেখতে হবে? যে দুটো ব্যক্তির বয়সের অনুপাত যখন দেয়া থাকবে বর্তমানে, এবং সেখান থেকে কিছু বছর পরে বা কিছু বছর আগের অনুপাত দেয়া থাকতে হবে, আমায় কি দেখতে হবে না এই দুটো ব্যক্তির বয়সের মধ্যে ডিফারেন্স কত। এই ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হবে না, ডিফারেন্স আনচেঞ্জ থাকবে, এবং সেখানে আনচেঞ্জ আছেও, এখানেও 1, এখানেও 1। ঠিক আছে, তাহলে ব্যক্তির বয়স আজকে আছে 5, কিছুদিন পরে 6 হয়েছে। কিছুদিনটা কত না এখানে বলা আছে 7 বছর, কিন্তু এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি 1। তাহলে 5 থেকে 6 হয়েছে, 1 বেড়েছে, এবং 1-এর ভ্যালু কত এখানে? 7। তাহলে 1-এর ভ্যালু 7 হলে 5-এর ভ্যালু আমি কত বলবো না 5 × 7 35, আর 6 × 7 কত? 42। তাহলে বর্তমানে এর বয়স 35, বি এর বয়স 42। আমার চেয়েছে এর বর্তমান বয়স, অপশন ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। কোশ্চেন নাম্বার 73-এ কী বলা হয়েছে? বলেছে 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে তৈরি করতে পারে। 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা কত দিনে তৈরি করবে? খুব ভালো কথা। তাহলে আমরা সবাই জানি যে m1d1 ইন্টু h1 বাই m2d2 ইন্টু h2, এই যে দুটো লিখলাম এই দুটো আলটিমেট কি না এই দুটি W1/W2 এর সঙ্গে সমান। এই দুটি হচ্ছে W1/W2 এর সঙ্গে সমান। তার মানে m1 আর d1 ইন্টু h1 যদি আমার কাছে লোক সংখ্যা, দিন সংখ্যা এবং তার সঙ্গে ঘন্টার সংখ্যা দেওয়া থাকে, তাহলে আমাদের তিনজনকার গুণফলে আমি জানি কি টোটাল ওয়ার্ক। তাহলে প্রথমে m1 d1 h1 মিলে যে কাজ করেছে সেটি W1 এর সঙ্গে সমান, আর m2 d2 h2 মিলে যে কাজ করেছে সেটি W2 এর সঙ্গে সমান। তাহলে রেশিও আলটিমেট কিনা W1 আর W2 এর সঙ্গে সমান। ওকে, W1/W2 এর সঙ্গে সমান, সরি গাইস। তাহলে m1 কত বলা হয়েছে? 12। D1 কত? D1 এখানে 7 দিন বলা হয়েছে। এইচ এখানে নেই, আওয়ার ওখানে নেই, তাহলে আওয়ারের এখানে কোনো কাজ নেই, তোমরা আওয়ারকে এখান থেকে কী করে দাও? ক্যান্সেল করে দাও। ঠিক আছে, তাহলে নিচে কী বলা হয়েছে? m2 কত না 28 জন ব্যক্তি। খুব ভালো কথা, 28। আর এখানে 12 কিমি রাস্তা, আমি ডে 2 জানি না কত দিনে করতে হবে, এটি আমার নির্ণয় করতে হবে। তাহলে W1 কত ছিল? প্রথমে 1.5 কিলোমিটার রাস্তা হচ্ছিল, পরে হচ্ছে 12 কিমি রাস্তা হচ্ছে। ইটস নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে 7, 4 এ 28, 4, 3 এ 12, 3, 5 এ 15, 0.5। ওকে, তাহলে আমি কী পেলাম? আমার জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত হলো? তাহলে জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত হবে না 12/0.5। আর 12/0.5 মানে কত? 12/2 মানে হচ্ছে 12 × 2, দ্যাট ইজ কত? 24। আর 12 × 2 24, অপশান বি হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 74-এ বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। তাহলে লেন্থ আর ব্রেথের রেশিও বলা হয়েছে কত না 6:5। বলা হয়েছে যদি জমিটির প্রস্থ দৈর্ঘ্য থেকে 34 মিটার কম হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি লেন্থ 6 ইউনিট হলে ব্রেথ 5, তার মানে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। আর 1-এর ভ্যালু বলা হয়েছে কত? 34। নির্ণয় করতে হবে কি না আয়তকার জমিটির পরিসীমা কত। আচ্ছা, লেন্থ যদি 6 ইউনিট হয়, ব্রেথ যদি 5 ইউনিট হয়, সেখান থেকে পরিসীমা পেয়ে যাব। পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা কত হবে না পরিসীমা হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, মানে 6 + 5 দ্যাট ইজ 11। তাহলে 2 × 11 মানে কত? 22। তাহলে 1-এর ভ্যালু যদি 34 হয়, 1 ইউনিটের ভ্যালু যদি 34 মিটার হয়, তাহলে 22-এর ভ্যালু কত হবে না 22 × 34 মিটার।
তাই তো? তাহলে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট কত হবে? 8 হবে। তাহলে ইউনিট ডিজিট 8 তো আমি 2ও দেখতে পাচ্ছি, 1ও দেখতে পাচ্ছি। তাহলে যেহেতু 20 × 30 ইটসেলফ 600-র বেশি, তাই তো? আমরা অবভিয়াসলি 748 হবে এই প্রশ্নের সঠিক আনসার। ঠিক আছে, তাহলে কোডাও দেখতে পারি। দেখো 22 মানে কত? 2 × 11, আর 34 × 11 করলে কত পাবো? না 3 + 4 7 মানে 374, আর 374 × 2 করলে কত পাবো? না 748। ওকে, তার মানে অপশান 1 হয়ে গেল আমার সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 75-এ কী বলা হয়েছে? 50 কিমি/ঘন্টা গতিবেগ সম্পন্ন 100 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা 120 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করছে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত হবে? তাই দুটি ট্রেনের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি ট্রেন যেদিকে যাচ্ছে, অপর ট্রেনটি তার ঠিক বিপরীত দিক থেকে আসছে। তাহলে যখন দুটি মুভিং অবজেক্ট বা দুটি মুভিং ট্রেন একে অপরকে অতিক্রম করছে, এরা পরস্পরের কী করবে? না দৈর্ঘ্য অতিক্রম করবে। এবং এরা কোন গতিবেগ অতিক্রম করবে? না এদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগের। তাহলে যেহেতু এরা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কী করে পাবো? না তাদের ইন্ডিভিজুয়াল স্পিডের যোগফল, তাই তো? তাহলে এই প্রথম ট্রেনটির গতিবেগ বলা হয়েছে 50 কিমি/আওয়ার। 50 কিমি/আওয়ার, এর গতিবেগ আমি জানি না। ঠিক আছে, গতিবেগ আমি জানি না, ধরলাম n কিমি/আওয়ার। প্রথম ট্রেনটির লেন্থ বলা হয়েছে 100, দ্বিতীয়টির লেন্থ বলা হয়েছে 120। তাহলে দুজনকে অতিক্রম করার সময় কী করবে? না দুজনের দৈর্ঘ্যের সাম, তার মানে 100 + 120 মানে 220 কিলোমিটার দৈর্ঘ্য, 220 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। আর কোন স্পিডে করবে? রিলেটিভ স্পিডে করবে। এবার তাহলে 50 কিমি/আওয়ার দেখতে পাচ্ছি, তাহলে একে আমি কী করবো? মিটার/সেকেন্ড করে নিই। তাহলে মিটার/সেকেন্ড করলে আমি কী পাবো? না 50 × 5^18, তাহলে 50 × 5^18 প্লাস n। তাহলে এই হচ্ছে আমার কী পেয়ে গেলাম? রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যাল টু কি? টাইম। টাইম বলা আছে কত? 6 সেকেন্ড, তাহলে ইজিক্যাল টু 6। তাহলে এখান থেকে আমি কী পাবো? না এনের ভ্যালু পেয়ে যাবো। তাহলে দেখো কাটাকুটি যাচ্ছে, বলবে হ্যাঁ যাচ্ছে, এখানে 25 কাটাকুটির দরকার নেই। 220 × 18 বাই 50 × 5 মানে 250 প্লাস 18n অ্যান্ড ইজিক্যাল টু 6। তাহলে দেখো 6 কাটাকুটি গেল 3, তাহলে পেয়ে গেলাম কি? না 250n, বা এখান থেকে একদম ডাইরেক্ট 18n এর ভ্যালু পেয়ে যাবো। দেখো 220 × 3 মানে 660 মাইনাস 250, তাহলে এনের ভ্যালু কত হলো? বাই 18। তাহলে এনের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এনের ভ্যালু আমার চেয়েছে, কিন্তু চেয়েছে কিসে? না কিলোমিটার/ঘন্টায়। তাহলে মিটার/সেকেন্ড নেই পেয়েছি, কারণ আমি এখানে মিটার/সেকেন্ড ধরে নিয়েছিলাম, কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করেছিলাম। তার মানে এটাও মিটার/সেকেন্ড দিয়ে আমি ধরে নিতে হবে। তাহলে মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ার করতে গেলে কী করতে হবে? 18/5 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 18 কী হলো? ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 660 মাইনাস 250 দ্যাট ইজ কত হবে? 410। আর 410/5 করলে কত পাবো? না 82 কিমি/আওয়ার। অপশান বি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নে যে প্রশ্নটি আছে, এখানে সামান্য কিছু প্রিন্টিং মিস্টেক আছে। এটা প্রিন্টিং মিস্টেক ঠিক করে তোমাদের আবার প্রশ্নটি পুট করা হবে। চলো পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 77-এ কী বলা হয়েছে? কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে? তাহলে আমি জানি না কোন সময়, আমার সময় নির্ণয় করতে হবে। সময় ধরলাম টি। ঠিক আছে, তাহলে কী বলা হয়েছে? একটি টাকা দ্বিগুণ হয়েছে, তার মানে পি টাকা যদি আমি ব্যাংকে রাখি, সেটি সুদের মূল্যে কত হয়েছে? 2p টাকা। তার মানে পি টাকা যদি আমার প্রিন্সিপাল হয়, সেখানে আমি অ্যামাউন্ট পাচ্ছি 2p। তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট এসআই কত হচ্ছে? না পি হচ্ছে। তাহলে পিতে পি মানে হচ্ছে কি 100% আমি কী পাচ্ছি? না ইন্টারেস্ট পাচ্ছি, 100% ইন্টারেস্ট। তাহলে এই 100%কে আমি কী বলবো? না 100% হচ্ছে এসআই পার্সেন্টেজ। আর এসআই পার্সেন্টেজ কী করে পাওয়া যায়? না রেট অফ পার্সেন্টেজ ইন্টু টাইম করে। যে টাইম আমাকে নির্ণয় করতে হবে, রেট অফ পার্সেন্টেজ দেওয়া আছে কত? না 6/1/4, তার মানে 6 মানে 25/4। তাহলে 25/4 ইন্টু টি ইজিক্যাল টু বলতে পারি কত? 100। আর এখান থেকে আমি টি এর ভ্যালু পেয়ে যাবো। দেখো 25 কাটাকুটি হচ্ছে, এখানে 4 100, 4 × 4 করলে 16। তাহলে 16 বছর হচ্ছে আমার কারেক্ট আনসার, অপশান সি। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 78-এ কী বলা হয়েছে? এ এবং বি 100 মিটার দৌড়ে অংশ নেয়। এ দৌড়ায় 5 কিমি প্রতি ঘন্টায়। বি 8 মিটার এগিয়ে যাওয়ার পরে এ দৌড়াতে শুরু করে, কিন্তু তাতেও এ বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তাহলে বি এর গতি কত ছিল? অসাধারণ একটি প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নের সম্মুখীন তোমরা এখন হবেই। দেখো প্রশ্নে কী বলা হয়েছে? টোটাল আমার দৌড় প্রতিযোগিতাটি কত মিটারের? না 100 মিটারের, তাই তো? এবং সেই 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এর বেগ বলা হয়েছে কত? না 5 কিমি/ঘন্টা। এর স্পিড হচ্ছে 5 কিমি/ঘন্টা, 5 কিমি/আওয়ার। তাহলে এই যে 100 মিটার এ যাবে, তাহলে এর কত সময় লাগবে? তাহলে এই 100 মিটার যেতে এর সময় লাগবে কত? না 100/5 দ্যাট ইজ 20 আওয়ার, তাই তো?
কোশ্চেন নাম্বার 78 কী বলা হয়েছে, এ এবং বি 100 মিটার দৌড়ে অংশ নেয়। এ দৌড়ায় 5 কিমি প্রতি ঘন্টায়, আর বি 8 মিটার এগিয়ে যাওয়ার পরে এ দৌড়াতে শুরু করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 100 মিটারের দৌড় প্রতিযোগিতা, যেখানে এ বিকে বলল যে তুই আগে 8 মিটার এগিয়ে যা, তারপর আমি এখান থেকে দৌড়ানো শুরু করব। ঠিক আছে, তার মানে এ পুরো 100 মিটার কভার করছে, আর বি তখন কভার করছে কত, 8 মিটার কম। কিন্তু বি পুরোটা কভার করতে পারছে না, কি করছে না, এ বিকে 8 সেকেন্ডে পরাজিত করছে। তাহলে এ পুরো এই 100 মিটার কত সময় যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি এর গতিবেগ বলা হয়েছে 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে কিলোমিটার পার আওয়ার, এখানে মিটার, তার মানে অবশ্যই মিটার পার সেকেন্ড ট্রান্সফার করতে হবে। তাহলে এর স্পিড কত বলা হয়েছে না, এর স্পিড হচ্ছে স্পিড অফ এ কত দেখতে পাচ্ছি না 5 কিমি পার ঘন্টা, আর এখানে যদি মিটার পার সেকেন্ড ট্রান্সফার করি, তুমি বলবে 5-এর 18 দিয়ে গুণ করে দিন দাদা, তাহলেই গল্প শেষ। তাহলে 25-এর 18, তাহলে 25-এর 18 হচ্ছে 25-এর 18 মিটার পার সেকেন্ড হচ্ছে এর গতিবেগ। তাহলে এর এই 100 মিটার যেতে কত সময় লাগবে না, 100 বাই ডিস্টেন্স বাই কি স্পিড, তাহলে 100 ইন্টু 18 বাই 25 করলে কত হচ্ছে না 72 সেকেন্ড। তাহলে এ পুরো 100 মিটার 72 সেকেন্ড অতিক্রম করে, এবং এ বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। এই লাইনটাতেই বুঝতে হবে যে বি 8 মিটার এগিয়ে যাওয়ার পরেও এ দৌড়াতে শুরু করে, কিন্তু তাতেও এ বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। তার মানে যে সময় এ পুরো 100 মিটার যাচ্ছে, বি 8 সেকেন্ড আরও পিছনে পড়ে আছে। তার মানে কি, বি এর বাকি ডিস্টেন্স কভার করতে আরও 8 সেকেন্ড সময় লাগবে। তার মানে বি পুরো ডিস্টেন্সটি, মানে এই 8 মিটার সে অলরেডি এগিয়ে গিয়েছিল, তাহলে 92 মিটার পথ যাওয়ার বাকি ছিল। তাহলে এই 92 মিটার পথ যেতে এর যা সময় লাগে তার থেকে 8 সেকেন্ড বেশি সময় লাগে। এই কনসেপ্টটি বুঝতে হবে যে এর যা সময় লাগছে তার থেকে 8 সেকেন্ড বেশি সময় লাগছে। তাহলে এর লাগছে 72 সেকেন্ড, তাহলে বি এর 92 মিটার যেতে সময় লাগবে কত না 72 প্লাস 8, 80 সেকেন্ড। ব্যাস, তাহলে বি 92 মিটার যাচ্ছে 80 সেকেন্ডে। তাহলে স্পিড অফ বি কত হবে, স্পিড অফ বি কত হবে না ডিস্টেন্স বাই টাইম, তাহলে 92 বাই 80 মিটার পার সেকেন্ড আমার কিলোমিটার পার ঘন্টায় ট্রান্সফার করতে হবে। তার মানে 18/5 দিয়ে গুণ করে দাও, বেশ গল্প শেষ। কাটাকুটি যাচ্ছে, 4 23 92, 4 20 80, তাহলে নিচে কী হয়ে গেলো 100 হয়ে গেলো। আমার কাজ হচ্ছে নিচে 100 করা, আর ওপরে 23 ইন্টু 18। আমি ইউনিট ডিজিট দিয়ে এই প্রশ্নের সলিউশন খুব ভালো করে করতে পারবো। 5 20 100 মানে দুখানা শূন্য দিয়ে ভাগ করছি, দশমিক কি 2 ঘর পেছনে যাবে। তার মানে দেখো ইউনিট ডিজিট হবে কি 23 আর 8, মানে 8 3 24, মানে 4 হবে। এখানে দেখো 5.15, ইউনিট ডিজিট কত 5 হবে না আনসার। 4.14 এটি আনসার হতে পারে। 4.25 এটাও আনসার হতে পারে না। 4.40 এখানে আছে, তার মানে কি এটি আনসার হতে পারে না। তার মানে একমাত্র 4.14 হবে কারেক্ট আনসার। যদি গুণ করতে হয় সেটা করে নিতে পারো। 23 ইন্টু 18 কী করে গুণ করবো না 23 ইন্টু 20 মাইনাস 2, আর 23 ইন্টু 20 করলে কত হয় 460, আর 23 দুগুণে কত হবে 46, 460 মাইনাস 46 কত 414। মুখে মুখে এই গুণ সহজে করা যায় এরমভাবে। ঠিক আছে, 414/100 মানে হচ্ছে 4.14, অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি তোমাদের প্রশ্নের সলিউশন খুব ভালো লেগেছে, এবং খুব 4-5টা এখানে স্টার চিহ্ন দিয়ে রাখো, পরীক্ষা আসার প্রবণতা কিন্তু 100%। নেক্সট প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 79 কী বলা হয়েছে না, একটি ক্যানে 2 তরলের মিশ্রণ রয়েছে এ এবং বি, এবং এদের অনুপাত 7:5। ঠিক আছে, একটি ক্যান আছে, যে ক্যানটির মধ্যে 2টি টাইপের তরল আছে এবং ওদের মিশ্রণ আছে। অ্যাকচুয়ালি এই মিশ্রণের মধ্যে কী আছে না এ এবং বি, এও আছে বিও আছে, তাদের মিশ্রণ। ঠিক আছে, তাহলে এই মিশ্রণ অনুপাত বলা হয়েছে 7:5, খুব ভালো কথা। তাহলে এবার কী বলা হলো, যখন 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে ক্যানটি বি দিয়ে পূর্ণ হয়, তাহলে প্রথমে 9 লিটার মিশ্রণ কী হলো তুলে নেওয়া হলো, 9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, এবং তারপর বি ঢালা হলো কী ঢালা হলো বি ঢালা হলো 9 লিটার। তাহলে এখানে দু রকম কাজ করা হয়েছে, 9 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে এবং 9 লিটার বি ঢালা হয়েছে। মনে রাখবো যে কোনো মিশ্রণ থেকে কিছু পরিমাণ মিশ্রণ তুলে নিলে বাকি মিশ্রণেও কিন্তু এই অনুপাত A/B এর অনুপাত 7:5 এটা কিন্তু একই থাকবে, এটা চেঞ্জ হবে না। কিন্তু যখন এই বি এক্সট্রা ঢেলেছি তখন অনুপাত চেঞ্জ হয়েছে, এবং সেই অনুপাত হচ্ছে 7:9। তাহলে আমার কাজ হবে এই 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে অঙ্ক স্টার্ট করা হবে। ঠিক আছে, তাহলে 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পরে যে মিশ্রণ ছিল তার মধ্যে এ আর বি এর অনুপাত কত, তার মধ্যে এ আর বি এর অনুপাত হচ্ছে কত না 7:5। ভেরি গুড, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার 9 লিটার কী ঢালা হলো না বি ঢালা হলো, বি ঢালা হচ্ছে কত 9 লিটার, এবং এর ফলে অনুপাত চেঞ্জ হয়ে হলো 7:9 কত না 9। ঠিক আছে, তাহলে দেখো 5 ইউনিট ছিল বি, এখন 9 ইউনিট হয়েছে বি। দেখো এ কিন্তু ঢালা হয়নি, তার মানে এ আনচেঞ্জ আছে, এবং সেটাই আমাকে দেখতে হবে। এখানে যদি আনচেঞ্জ না থাকতো, এখানে 7 এখানে যদি 8 থাকতো, আমাদের দুজনকে কী করতে হতো সেম করতে হতো। ঠিক আছে, এখানে সেম আছে তাই কোনো অসুবিধা নেই। তাহলে 5 ছিল 9 হয়েছে, মানে 4 ইউনিট আমার কী হয়েছে বি এর ইনক্রিজ হয়েছে। তাহলে 4 ইউনিটের ভ্যালুই কত বলা হয়েছে না 9 লিটার, 9 লিটার। 4 ইউনিটের ভ্যালু কত 9 লিটার।
তাহলে আমাকে নির্ণয় করতে হবে কত লিটার তরল পাত্রের প্রথমে ছিল, তরল প্রথমে পাত্র ছিল, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 7 + 5 হচ্ছে 12, টোটাল 12 লিটার আমার কী ছিল, মিশ্রণ ছিল। তাহলে 4-এর ভ্যালু যদি 9 লিটার হয় তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে, না 3 গুণ হয়েছে, তার মানে 27 লিটার। বলবে দাদা একদম ঠিক, কিন্তু এই যে 27 লিটার, এই 27 লিটার হচ্ছে কি 9 লিটার তুলে নেওয়ার পর, 27 লিটার কখন পেয়েছিলাম আমি, না 9 লিটার মিশ্রণ তুলে নেওয়ার ফলে, ঠিক আছে। তাহলে কত লিটার তরল প্রথমে পাত্রে ছিল, না আরও 9 লিটার ইনক্রিজ হবে, তাহলে 27 + 9 36 লিটার হবে আমার কারেক্ট আনসার। তাহলে 36 লিটার এখানে অপশানে নেই, কোথাও অপশান মিস্টেক হয়েছে, তাহলে 10কে 36 বানিয়ে নাও, অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি বুঝতে পারছি সবাই, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। কোন অনুপাতে একজন দোকানদার 2 ধরনের ডাল যার দাম যথাক্রমে 15 রুপি এবং 20 রুপি প্রতি কেজি মেশাতে হবে যাতে মিশ্রণের প্রতি কেজির দাম 6.50 হয়। তাহলে এটি একটি অ্যালিগেশন প্যাটার্ন। আমি দেখছি কি দুটি ধরনের কি আছে, ডাল আছে। প্রথম ধরনের ডালের প্রতি কেজির দাম হচ্ছে 15 টাকা, দ্বিতীয় ধরনের ডালের প্রতি কেজির দাম হচ্ছে 20 টাকা, আর মিশ্রণের পর প্রতি কেজির দাম হতে হবে কত, না 16.50। তাহলে রেশিও নির্ণয় করতে হবে, তাহলে এদের অ্যালিগেশন করে ফেলি। তাহলে 20 থেকে 16.50 বিয়োগ করলে কত পাবো, না 3.50, আর 16.50 থেকে 15 বিয়োগ করলে কত পাবো, না 1.50। তার মানে দশমিক কী হলো, অমিট হয়ে গেল, 0 0 কেটে গেল, 35 আর 15, তার মানে 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 7 35, 5 3 15, 7:3 হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান অপশান সি। তো বোঝা গেল তোমাদের সবার। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 81-এ যে প্রশ্নটি দেওয়া হয়েছে এটি খুবই অসাধারণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের সমাধান আমি অনেক জায়গাতেই দেখেছি ভুলভাল সমাধানে ভর্তি দেওয়া আছে। তো খুব ভালো করে বুঝবে সমাধানটি এই ধরনের প্রশ্নে কীভাবে হওয়া উচিত, ঠিক আছে। তো দেখো, একজন অসাধু দুধওয়ালা তার দুধকে ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, খুব ভালো কথা, কিন্তু সে দুধে জল মিশিয়ে বিক্রি করে, সেটা সে সবাইকে জানায় না, সেটা সে এখন কেবলমাত্র সেই জানে, ঠিক আছে। এবং মনে রাখবো যে এই যে জল সে মেশাচ্ছে এটা কিন্তু সে বিসলারির জল বা কেন্টের জল মেশাচ্ছে না, ঠিক আছে। সেটা পাতি একদম ঘরের যে জল অ্যাভেলেবেল সেই জলই মেশাচ্ছে, মানে সেই জলটা সে বাইরে থেকে কিনে এনে দুধের মধ্যে ঢালছে না। তার মানে কি, না জলের ক্রয় মূল্য হচ্ছে 0। এই কথাটাই তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে জলের ক্রয় মূল্য হচ্ছে 0। ওকে, এবার দেখো বিক্রি করছে, জল মিশিয়ে বিক্রি করছে এবং তাতে তার লাভ হচ্ছে হয়তো 25% লাভ হচ্ছে। ওকে, তাহলে মিশ্রণে জলের শতাংশ নির্ণয় করতে হবে, পার্সেন্টেজ অফ ওয়াটার নির্ণয় করতে হবে কোথায়, না মিশ্রণে, ঠিক আছে। মাথায় রাখবো কোথায়, না মিশ্রণে, এটিও একটি মাথায় রাখার জায়গা। দেখো কীভাবে সমাধান করব, আমি ধরলাম যে আমার কাছে 100 লিটার পিওর মিল্ক আছে, 100 লিটার পিওর মিল্ক। আমি ধরলাম এই 100 লিটার পিওর মিল্কের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে এটি হচ্ছে পিওর মিল্ক, খুব ভালো কথা। কিন্তু এটা কেবলমাত্র আমি জানি সে পিওর মিল্ক বিক্রি করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা হচ্ছে না, সে অসাধু। সে কী করছে, এই 100 লিটারের মধ্যে কিছুটা মিল্ক আর কিছুটা কি ওয়াটার, এই মিল্ক আর ওয়াটার অ্যাড করে সে 100 লিটার বানাচ্ছে। মিল্ক আর ওয়াটার অ্যাড করে 100 লিটার বানাচ্ছে। আমার কাছে এটা 100 লিটার পিওর মিল্ক, সেটা অ্যাকচুয়ালি ব্যবসায়ীর কাছে মিল্ক আর ওয়াটারের মিশ্রণ, মিল্ক আর ওয়াটারের মিশ্রণ। তাই সে বলছে যে এই মিল্ক আর ওয়াটার আমি বিক্রি করছি কিসে, না কস্ট প্রাইসে, মানে 100 টাকায়। এবং সে বলছে দেখো আমি কোনো লাভ করছি না, কিন্তু যখন সে রাত্রিবেলা দরজা বন্ধ করে লাভ হিসাব করছে দেখছি তার 25% লাভ হয়েছে। তার মানে কি, এই 100 টাকাটি হচ্ছে তার বিক্রয় মূল্য, কত, বিক্রয় মূল্য। ওকে, 25% লাভ হয়েছে, মানে পার্সেন্টেজ হিসাব করি কত পার্সেন্টে সে বিক্রি করেছে, আমরা জানি 25% লাভ মানে হচ্ছে সেলিং প্রাইস ইন পার্সেন্টেজ 125%। তাহলে 125%-এর ভ্যালু কত, না 100 টাকা। তাহলে 125%-এর ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে 100%-এর ভ্যালু কত হবে, তুমি বলো 100%-এর ভ্যালু হবে 100 ইন্টু 100/125। তাহলে এটি কী বেরোলো, 100% সবসময় আমরা কী জানি, সিপি জানি, তাই তো। তাহলে আমি কী পেয়ে গেলাম, না সিপির ভ্যালু পেয়ে গেলাম। সিপি কার সিপি পেলাম, না মিশ্রণের সিপি পেলাম, মিশ্রণের সিপি পেলাম। কত পেলাম, 100, 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে 4 বার, এখানে 5 আর 5 20 হচ্ছে 100, তার মানে 4 20 কত, 80। তার মানে 80 পেয়ে গেলাম আমি কি, মিশ্রণের কস্ট প্রাইস। তাহলে আমি বলছিলাম 100 আমার কস্ট প্রাইস, কিন্তু অ্যাকচুয়ালি কস্ট প্রাইস নয়, 80 হচ্ছে কস্ট প্রাইস। আর আমরা জানি এই যে ওয়াটার মিশ্রিত হয়েছে এই মিক্সচারের মধ্যে, সেখানে ওয়াটারের ক্রয় মূল্য হচ্ছে 0। তার মানে এই 80 হচ্ছে কার ক্রয় মূল্য, না মিক্সচারের ক্রয় মূল্য, এই 80 কার ক্রয় মূল্য, না মিল্কের ক্রয় মূল্য, তাই তো। আর আমরা জানি যে 100 লিটার পিওর মিল্কের
দাম হচ্ছে 100 টাকা, তার মানে প্রত্যেক লিটার পিওর মিল্কের দাম হচ্ছে 1 টাকা। তার মানে 80 টাকায় কত লিটার পিওর মিল্ক পাওয়া যাবে না 80 লিটার। তার মানে মিশ্রণের মধ্যে 80 লিটার যদি পিওর মিল্ক থাকে, তারপরে ওয়াটার কত লিটার আছে, তার মানে ওয়াটার আছে 20 লিটার। দ্যাটস ইট, কারণ 100 লিটারই সে মিশ্রণ বিক্রি করছে। তাহলে আমি দেখতে পেলাম যে 80 লিটার সে কী বিক্রি করছে না মিল্ক, আর 20 লিটার ওয়াটার দিতে মেশাচ্ছে। বোঝা গেল? তাহলে এবার আমাকে নির্ণয় করতে হবে মিশ্রণের জলের শতাংশ কত। তাহলে 80 আর 20 মিলিয়ে টোটাল মিশ্রণ কত হয়েছে না 100। এই 100-র মধ্যে 20 হচ্ছে কত না ওয়াটার। তাহলে কত পার্সেন্ট আমার জল আছে না 20/100, মানেই হচ্ছে 100-র মধ্যে 20 মানে কি 20%। 100-র মধ্যে যাই হবে সেটাই হবে পার্সেন্টেজ। তাহলে 100-র মধ্যে 20 মানে কত 20% আমার কি আছে না ওয়াটার আছে। কোথায় না মিশ্রণে। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তো আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। চলো, টাটা।